আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে মুক্ত বাণিজ্য, যেটা শুনতে এত সহজ সরল লাগে, সেটার জন্য কেন শত শত পাতার জটিল সব চুক্তির দরকার হয়? চলুন আগামী কয়েক মিনিটে আমরা এই ব্যাপারটার গভীরে যাই আর বিশ্ব বাণিজ্য চুক্তির এই দুনিয়াটাকে একটু কাছ থেকে দেখি। ব্যাপারটা তো বেশ সোজাসাপটা মনে হয়, তাই না? দেশগুলো শুধু নিজেদের মধ্যেকার বাণিজ্যিক বাধাগুলো সরিয়ে দিলেই তো হয়ে যায়। কিন্তু আসলে এর পেছনে আছে রাজনীতি, ক্ষমতা আর নানা রকম স্বার্থের এক জটিল খেলা, যা এই চুক্তিগুলোকে একদিকে যেমন জরুরি করে তোলে, তেমনই আবার ভীষণ জটিলও করে তোলে। এই নিয়মগুলোর দরকার কেন তা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। এমন একটা সময়ে যখন কোনো নিয়মকানুন না থাকায় বিশ্ব অর্থনীতি প্রায় ভেঙে পড়ার জোগাড় হয়েছিল। চলুন সেই গল্পটাই একবার শুনে আসি। একবার শুধু ভাবুন কি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্ত আর তার জেরে সারা বিশ্বে শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধ, যার ফলে মহামন্দা আরও গভীর হল। এগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, একে অপরের সাথে সহযোগিতার অভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল। ইতিহাস যাতে আবার ফিরে না আসে, ঠিক সেই কারণেই গ্যাট তৈরি করা হয়েছিল। আর এখানেই আসল মজাটা। বাণিজ্য চুক্তি কিন্তু শুধু অর্থনীতির ব্যাপার না, এটা একদম নিখাত রাজনীতি। ব্যাপারটা অনেকটা দড়ি টানাটানির মতো। একদিকে কিছু গোষ্ঠী চায় দেশের শিল্পকে বাঁচাতে, তাই তারা সুরক্ষার পক্ষে সওয়াল করে, আর অন্যদিকে রপ্তানিকারকরা নতুন বাজার পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই রপ্তানিকারকদের চাপেই মুক্ত বাণিজ্যের পাল্লাটা ভারী হয়। এখন তো আমরা বুঝলাম যে এই চুক্তিগুলো কেন দরকার। আচ্ছা, চলুন এবার দেখি এগুলো আসলে কি। এই বাণিজ্য চুক্তির দুনিয়াটা নানারকম সংক্ষিপ্ত নামে ভরা, একেবারে গোলক ধাঁধার মতো। চলুন এই ধাঁধার জট খোলা যাক। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে। দ্বিপাক্ষিক চুক্তি হল দুজন মানুষের মধ্যে সামনাসামনি কথা বলার মতো, খুব সরাসরি আর নির্দিষ্ট বিষয়। আর বহুপাক্ষিক চুক্তিগুলো হল একটা জমজমাট পার্টির মতো, সুযোগ অনেক বেশি, কিন্তু তেমনই জটিলতা আর হইচই। বাণিজ্য চুক্তিগুলো কিন্তু এক জায়গায় থেমে থাকে না, সময়ের সাথে সাথে এগুলো বদলায়। চলুন আমরা অর্থনৈতিক একীকরণের সিঁড়ি বেয়ে ওপরে উঠি, যেখানে প্রত্যেকটা ধাপ দেশগুলোর মধ্যে আরও গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। সিঁড়ির প্রথম ধাপ হল পিটিএ। এটা অনেকটা দেশগুলোর মধ্যে একটা করমর্দনের মতো, যেখানে তারা একে অপরকে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর সামান্য ছাড় দেয়। মানে এটা পুরোপুরি মুক্ত বাণিজ্য নয়, কিন্তু একটা ভালো শুরু তো বটে। এরপর আসে এফটিএ, যেটা সবচেয়ে বেশি দেখা যায়। এখানে দেশগুলো নিজেদের মধ্যে ব্যবসা করার জন্য বেশিরভাগ পণ্যের ওপর থেকেই শুল্ক তুলে নেয়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। বাকি দুনিয়ার সাথে বাণিজ্য করার জন্য প্রত্যেকটা দেশ তার নিজের নিয়মকানুন বজায় রাখে। কাস্টমস ইউনিয়ন আরও এক ধাপ এগিয়ে যায়। নিজেদের মধ্যে মুক্ত বাণিজ্যের পাশাপাশি সদস্যরা বাইরের দেশগুলোর জন্য একটা অভিন্ন শুল্কের পাঁচিল তৈরি করে। মানে তারা বাকি বিশ্বের সামনে একটা টিম হিসেবে দাঁড়ায়। এতে কোনো কোম্পানি সবচেয়ে সস্তা পথে পণ্য ঢোকানোর সুযোগ পায় না। এই সিঁড়ির একদম মাথায় রয়েছে সবচেয়ে গভীর সম্পর্ক। কমন মার্কেটে শুধু জিনিসপত্রই নয়, মানুষ আর পুঁজিও স্বাধীনভাবে চলাচল করতে পারে। আর অর্থনৈতিক ইউনিয়ন হল শেষ পর্যায়, যেখানে দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে আর তাদের অর্থনৈতিক নীতিগুলোও একসাথে ঠিক করে। এটা অর্থনৈতিক সহযোগিতার সর্বোচ্চ স্তর। তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন দেখি এই চুক্তিগুলো বাস্তব দুনিয়ায় কিভাবে কাজ করে। বিশ্বের কয়েকটি বিখ্যাত ট্রেড ব্লকের দিকে একটু নজর দেয়া যাক। যেমন দেখুন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ হল অর্থনৈতিক একীকরণের সবচেয়ে বড় উদাহরণ, যাদের নিজস্ব মুদ্রা আর একীভূত বাজার আছে। আবার ইউএসএমসিএ উত্তর আমেরিকায় একটা বিরাট অর্থনৈতিক শক্তি তৈরি করেছে। আর এশিয়াতে আসিয়ান আর এপেক আঞ্চলিক বাণিজ্যের নিয়মকানুন নতুন করে লিখছে। এবার চলুন একটা নির্দিষ্ট দেশের দিকে নজর দিই, যাতে বোঝা যায় এই চুক্তিগুলো বাস্তবে কিভাবে লাভ বা ক্ষতি করে। ভারতের অভিজ্ঞতা থেকে আমরা এই বিশ্বায়নের সুবিধে অসুবিধের দারুণ একটা ছবি দেখতে পাব। দেখুন, প্রত্যেকটা বাণিজ্য চুক্তির একটা মৌলিক সমস্যা থাকে। একদিকে এটা নতুন বাণিজ্য তৈরি করতে পারে, মানে এমন ব্যবসা যা আগে হতো না। অন্যদিকে এটা বাণিজ্য সরিয়ে দিতে পারে, অর্থাৎ শুধু শুল্কমুক্ত সুবিধার জন্য হয়তো আরও ভালো কোনো দেশের বদলে চুক্তির অংশীদার দেশ থেকে জিনিস কেনা। ভারতের লক্ষ্যটা খুব পরিষ্কার ছিল, রপ্তানি বাড়ানো, বিশেষ করে কৃষিক্ষেত্রে। কিন্তু আসল প্রশ্ন হল, এই চুক্তিগুলো কি আদৌ কাজ করেছে? ফলাফলটা কিন্তু বেশ অবাক করার মতো। এই গবেষণাটাই দেখুন না, সব বাণিজ্য চুক্তি কিন্তু সমান ফল দেয় না।
যেমন থাইল্যান্ডের সাথে চুক্তিটা ভারতের কৃষির জন্য দারুণ লাভজনক ছিল, কিন্তু সিঙ্গাপুর আর শ্রীলঙ্কার সাথে চুক্তিগুলো উল্টে ক্ষতি করেছে। এর থেকে বোঝা যায় যে চুক্তির সাফল্য বা ব্যর্থতা এর শর্তগুলোর খুঁটিনাটি বিষয়ের উপর নির্ভর করে। ভারতের এই অভিজ্ঞতা আমাদের বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। আমাদের কি ছোট ছোট আঞ্চলিক চুক্তির দিকেই মন দেওয়া উচিত, নাকি একটা বড় বিশ্ব ব্যবস্থার দিকে এগোনো উচিত? আমরা এখন এক নতুন জিনিস দেখছি, যাকে বলা হচ্ছে মেগা রিজিওনাল। এই বিশাল আকারের চুক্তিগুলো ২১ শতকের বাণিজ্যের নিয়মকানুন নতুন করে লিখছে। মেধাসত্ত্ব থেকে শুরু করে পরিবেশগত মান সবকিছুই এর মধ্যে চলে আসছে। আর এই বড় বড় চুক্তিগুলোর সাথে তাল মেলাতে গিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও রীতিমতো হিমশিম খাচ্ছে। কিন্তু ডব্লিউটিওকে এখনই বাতিলের খাতায় ফেলে দেওয়াটা হয়তো ঠিক হবে না। কিছু বিশেষজ্ঞ মনে করেন যে এটি একটা নতুন ভূমিকা নিতে পারে। হয়তো এই বিভিন্ন মেগা রিজিওনাল ব্লকগুলোর মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করতে পারে, আর বিশ্বজুড়ে সেরা বাণিজ্য নীতিগুলো ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে। সব শেষে আমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। এই যে বড় বড় বাণিজ্য ব্লকগুলো তৈরি হচ্ছে, এগুলো কি বিশ্বকে আরও কাছাকাছি আনছে, নাকি আরও বেশি খণ্ডিত করে ফেলছে? বিশ্বায়নের ভবিষ্যৎ কিন্তু এই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করছে।